বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা এবং সবার প্রিয় আমাদের ছোট ভাই বামুন ব্যানার্জি, তাকেও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে নমস্কার, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই যে জনসভা, এই জনসভা যে দিনটাকে কেন্দ্র করে এই মিটিং, সেই দিনটার নাম, সেই তারিখটা 21শে জুলাই। আর 21শে জুলাই মানে আবার লড়াই, 21শে জুলাই, লড়াই লড়াই 21শে জুলাই। এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি। আবার একদিকে মায়ের মন্দির, আর বাঁদিকে মুখ্যমন্ত্রী থাকেন, আমাদের সকলের নেত্রী। আর ভারতবর্ষে যে স্লোগান উঠতে চলেছে তার ভবিষ্যৎ বাণী আমি কালীঘাটের মায়ের সামনে করে গেলাম যে ভারতবর্ষের রাজপথে মহল্লায় মহল্লায় এই স্লোগান উঠবে, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি যুগ যুগ জিও। এই স্লোগান আর অল্প দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সব জায়গাতেই তৃণমূল কর্মীরা স্লোগান দেবে, তা হয়তো নাও হতে পারে, কিন্তু স্লোগান দেবে ভারতবর্ষের মানুষ। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দ, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এর আগে আমার মনে পড়ে না কবে কালীঘাটের মিটিংয়ে এসেছি শেষবার, কিন্তু যখনই উঠতাম একটা মুখকে মনে করে তাকে প্রণাম করে বক্তৃতা করতাম। তিনি আমাদের সকলের প্রিয় নেত্রী, গর্ভধারিণী। কারণ আমি বক্তৃতা করে যখন যেতাম, এক কাপ চা খাবো বড় ঘরটায় বসে, কেমন করে জানি ধরিয়ে দিতেন, তুমি বাবা এইটা কেন বললে না, এটাও বলা উচিত ছিল, তুমি ওইটা খুব ভালো বলেছ। অর্থাৎ প্রমাণ হয়ে যেত যে ওই মানুষটি সারাদিন টিভির দিকে তাকিয়ে সিরিয়ালও দেখেন না, সিনেমাও দেখেন না, শুধু একটা জিনিস দেখেন যে ভারতবর্ষে কি হচ্ছে, বাংলায় কি হচ্ছে এবং নিউজ কি বলছে। এবং আমার মনে আছে সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর যখন আমাদের নেত্রী ফিরতেন, কখনো কখনো আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে বসে সভা করা, আলোচনা করা। তখন দেখেছি ওই বৃদ্ধা মানুষটি আমাদের পয়েন্ট ধরিয়ে দিতেন। আমি তাই শোক এবং দুঃখে ভরা হৃদয় নিয়ে, যে মানুষটি আমাদের এবং আমাদের নেত্রীর প্রধান অনুপ্রেরণা ছিলেন, আজকে তার কাছে এই কথাটা পৌঁছবে না, তার জন্য আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এখানে
দুলাল সভাপতিত্ব করছে, সোমনাথ বলেছে, তুষারদা আছে, বাবুন আছে, তনু, তপা, বিপ্লব মিত্র, টুবাই, আরো অনেকে রয়েছে। আসলে আমি সকলেরই বন্ধু। আমি দেখছি আমাদের ভবানীপুরের ঝন্টুও রয়েছে। প্রথমে একটা কথা আপনাদের বলি, এই জায়গাটা বক্তৃতা করার আগে আমাদের 10 বার ভাবতে হয় যে বক্তৃতা করতে যাব না যাব, গিয়ে বক্তৃতা করব না অন্যের বক্তৃতা শুনে চলে আসে। তার কারণ হিন্দুদের যেমন মন্দির আছে, মুসলমানের যেমন মসজিদ আছে, আর খ্রিস্টানের যেমন গুরুদ্বারা, মাফ করবেন, খ্রিস্টানের যেমন গির্জা আছে, আর এই অজিত বাড়ি ওদের যেমন গুরুদ্বারা আছে, সন্ত কুটিয়া, জগৎ সিং সুধার, ঠিক তেমনি এই মুহূর্তে ভারতবর্ষের সমস্ত গণতান্ত্রিক সংবেদনশীল মানুষদের কাছে যে জায়গাটা রাজনীতির মন্দির, মসজিদ, গির্জা, সেটা হলো 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকে। কেন বললাম এই কথা? আমাদের বয়সটা যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই মুহূর্তে আমরা সিনিয়র সিটিজেন, বৃদ্ধ, আর বৃদ্ধ হয়ে তাকিয়ে থাকি কখন অভিষেকের মতো যুবর প্রধান সেনাপতি হাতে মশাল নিয়ে এসে বলবে, তোমরা এসো আমার পেছনে, ফ্রন্ট রানার আমরা থাকবো, লড়াই আমরা করব, শুধু তোমরা পেছন থেকে একটু ভালোবাসা, একটু আদর দিয়ে বলবে, অভিষেক তুই লড়াই কর, আমরা তোর সাথে আছি, অভিষেক তুই এগিয়ে চল, আমরা তোর সাথে আছি। একটা পাগল, একটা খুনি। আমাদের খুব দুর্ভাগ্য বাবুল, আমরা আগে স্লোগান দিতাম, পার্টির যারা জুনিয়র ছেলে তারা বলতো, দিদি তুমি করলে কি, সিপিএম খাবে কি? আমার মনে হয় একটু ভুল হয়েছে, বোধহয় সিপিএম এর কিছু খাবার রাখলে ভালো হতো। কত চেষ্টা করছে, ওরে নাম, তোদের তো নাম হচ্ছে বাম, একটু মাঠে নাম, বাম, বামও নামে না, মাঠেও নামে না, পেছনে বাম, সামনে রাম, সামনে বাম, পেছনে রাম। একটা লোক, ভারতবর্ষের জনসংখ্যা কত? 130 কোটি। সেই দেশের প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু। কি লিখেছিলেন? ডিসকভারি অফ মিডনাইট। বললেন, গোটা পৃথিবী ঘুমিয়ে শুধু ভারতবর্ষ জাগে। আর কে ছিলেন? ইন্দিরা গান্ধী। 1984 সালের 30শে অক্টোবর ভুবনেশ্বরের মাটিতে দাঁড়িয়ে বললেন, I may die tomorrow, but I do hope and believe every drop of my blood will contribute to the growth of the nation and make it strong and dynamic. একজন প্রধানমন্ত্রী বলছেন, আমি যদি কাল মরে যাই, আমার দেহের প্রতিটি রক্তবিন্দু দেশের কাজে লাগবে। আর আরেকটা কি প্রধানমন্ত্রী বলছেন? বলে, আমি তো ফকির, আমার তো কিছু নেই, আমার যদি ইচ্ছে হয়
আমি বলবো রইল ঝোলা চললো ভোলা। চলে গেলেন মোদী সাহেব। কখনো দেখেছেন মোদীকে? যাবার আগে প্রধানমন্ত্রী বা সবাই আমরা কি করি? ভালো থাকবেন, হাত দেখাই, হাত নাড়াই। ও দেখবেন এরাম এরম করে, এরাম এরম করে, হাতটা এরাম এরম করে। হাত ঘোরালে নাড়ু দেবো, নইলে নাড়ু কোথায় পাবো? একটা দেশের প্রধানমন্ত্রী কি কাণ্ড করেছেন শুনুন। শোভনদা যদি কিছু না মনে করেন আমি একটু বলি। শোভনদা একটু বলি, সময় নিয়ে, কিছু না মনে করলে। একটা দেশের প্রধানমন্ত্রী, আমি জানি বক্তব্য ক্যাসেট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী, দীর্ঘদিন একসঙ্গে পথ চলেছি। আমাকে অনেকে ফোন করে বলেন, এত কেন বলছো, কি দরকার এত উগ্র হওয়ার, একটু আস্তে চলো, আবার ষড়যন্ত্র আসছে। আমি তাদের সম্মান জানিয়ে বলি, আমি জানি ষড়যন্ত্র এখনো চলছে। আমি জানি বাংলার তৃণমূল ভারতবর্ষের তৃণমূলকে খতম করার নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী জেনে রেখে দিন, আবার ষড়যন্ত্র করে দীর্ঘদিন মানুষের কাছ থেকে সরিয়ে নিয়ে রাখতে পারেন। কিন্তু রাজপুত একটা জাত ছিল, বাড়ির থেকে বেরোবার সময় বলতো, যুদ্ধে যাচ্ছি, যদি জিততে পারি এসে ফুলের তোড়া কপালে রক্ত তিলক নেব, যদি যুদ্ধে জিততে না পারি যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব, কিন্তু শত্রুর হাতে আত্মসমর্পণ করব না। ঠিক তেমনি মোদী জেনে রেখান, কত ভয় দেখাবেন, কতবার এসে দেখাবেন এজেন্সিকে দিয়ে। মনে রাখবেন, ছোটবেলায় পড়েছি, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, হিরোজ ডাই ওয়ান্স। কাপুরেশেরা প্রত্যেক দিন মরে, বীরেরা একবার মরে। তাই যদি মরি তাহলে বীরের মতো মরতে চাই। কে মোদী? কোত্থেকে এলো এই লোকটা? হঠাৎ বললেন, কবে বললেন? 2017 12ই ডিসেম্বর। 2017 12ই ডিসেম্বর বিকেল 5টা 25-এ কি বললেন? যে একজন বিপ্লবী বিদ্রোহী ছিলেন, শোভনদা মনে করতে পারবেন, তার নাম ছিল মদনলাল ধিংড়া, বিখ্যাত বিপ্লবী। বললেন যে মদনলাল ধিংড়া, যিনি কর্নেল ইয়েদিকে গুলি করে হত্যা করেছিলেন, তাকে ডাইরেকশন দিয়েছিলেন যিনি, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমি লজ্জিত, এই রাস্তার আশেপাশে শুধু আশুতোষ আর শ্যামাপ্রসাদের কলেজ, আশুতোষ আর শ্যামাপ্রসাদের নামে রাস্তা। মোদী বললেন দেশের প্রধানমন্ত্রী মদনলাল ধিংড়া গুলি করেছিলেন কর্নেল ইয়েদিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নির্দেশে। কবে কর্নেল ইয়েদিকে মারা হয়েছিল? 1909-এর 8 জুলাই। 1909-এর 8 জুলাই। আর তখন পাশেই চিত্ততোষ বাবুর বাড়ি আছে, শ্যামাপ্রসাদ বাবুর বয়স ছিল মাত্র 9 বছর। মাত্র 9 বছরের শ্যামাপ্রসাদ, তিনি নির্দেশ দিচ্ছেন মদনলাল ধিংড়াকে, যাও কর্নেল ইয়েদিকে খুন করে এসো। এই কোন জায়গায় আমরা রয়েছি? আর কি বললেন? বললেন শ্যামাপ্রসাদ মুখার্জি 1930-এ, আমি চ্যালেঞ্জ করছি, এর জন্য যদি জেলে যেতে হয় জেলে যেতে প্রস্তুত, কিন্তু দেশের ইতিহাসকে বিকৃত করার অধিকার আমি কেন প্রধানমন্ত্রীর পর্যন্ত নেই। দেশের ইতিহাসকে বিকৃত করা যায় না। কি বললেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1930-এ লন্ডনে মারা গিয়েছিলেন।
ওনার শেষ ইচ্ছে ছিল একটু ভারতবর্ষে আসা, তার প্রিয় দেশ ভারতবর্ষে। কে বললেন? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার নামে বললেন? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন 1930-এ লন্ডনে মারা গেলেন, বডি আনতে দিল না। তৎকালীন কংগ্রেস ইংরেজের সঙ্গে চক্রান্ত করে বডি আটকে দিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আশুতোষের বাড়ির সামনে গিয়ে দেখে নেবেন, তিনি মারা গিয়েছিলেন 1953 সালে, এবং এই দেশের কাশ্মীর বলে যে রাজ্য, সেই রাজ্যটা। এটা কি হচ্ছে? হোয়াট ইজ হ্যাপনিং? হু ইজ মোদি? MODI Modi. Modi means the murderer of democracy in India. MODI, ভারতবর্ষের গণতন্ত্রের হত্যাকারী। তাকে ভয় পাওয়ার কি আছে? কিসের ভয়? কালকে না পরশু কবে একটা এসেছিলেন, যেমন গুন্ডা আসে গুন্ডার মতো এসেছিলেন, অনেকে অনেক কথা বলছেন। ইয়েস, আমি কংগ্রেচুলেট করছি অনেক দূর থেকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনন্দন জানাচ্ছি। সংস্কৃতির বাংলায় যদি রাজনৈতিক সৌজন্যবোধ কাউর থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিনটা ছিল ষষ্ঠী, ষষ্ঠীদা কার্তিকের দুর্গাপুজো। আমার দায়িত্ব ছিল মুনমুন সেন, ফিরদৌসদের আনার। আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 ঘন্টা অপেক্ষা করার পর খবর পেলাম নেত্রী পৌঁছতে পারছেন না, তিনি দীর্ঘক্ষণ শ্মশানে দাঁড়িয়ে আছেন। কেন? জ্যোতিবাবুর স্ত্রী মারা গেছেন, যে জ্যোতিবাবুর নির্দেশে 21শে জুলাই আমার 13টা ছেলে শহীদ হয়েছিল। আসলেন না মমতা। নিজের পাড়া দুর্গা পুজোর উদ্বোধনে এলেন না, বললেন আমার দায়িত্ব জ্যোতি বসুর শেষকৃত্যে দাঁড়িয়ে থাকা, কারণ আমি একজন রাজনৈতিক কর্মী। বাংলার মুখ্যমন্ত্রী চলে গেলেন আরেক প্রাক্তনের বাড়িতে। আপনার নাকি শরীর খারাপ, আপনার বাড়িটা আর একটু ঠিকঠাক করে দেওয়া উচিত, কোনো অসুবিধে হলে আমরা আপনার পাশে আছি। বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে গেলেন। কোন বুদ্ধদেব? এখনো অবধি বাংলার মানুষ বিশ্বাস করে যার নির্দেশে 1990 সালের 16ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা হয়েছিল। এন্ড দিস ইজ দ্য কালচার। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। এই দেশ এক হাতে লও বোঝা, শূন্য করে দাও আর হাটে, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবে সাগর তীরে। তাই মোদির মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই টিভির পর্দায় দেখলাম, হতে পারে বিজেপির মিটিং, আমরা রাজ্য সরকার দায়িত্ব নিচ্ছি, সমস্ত মানুষগুলোর শুশ্রূষা করতে হবে, যা দরকার তাই করব, প্রয়োজনে ডাক্তার পাঠাবো। একবারও বললেন না বিজেপির মিটিং হয়েছে আমি কেন করব? বললেন আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার দায়িত্ব, আমার দায়িত্ব। কেউ বিপদে পড়ুক, বিপদে পড়লে নজরুল বলেছেন হিন্দু নারা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বুদ্ধদেব না মোদি ওই জিজ্ঞাসে কোনজন, বিপদে পড়লে আমি তোমার পাশে আছি। এন্ড দিস ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমায় যখন জিজ্ঞেস করলো আমার ফেসবুকের ছেলেরা, আচ্ছা কি কারণে মঞ্চটা ভাঙলো, আমি বললাম প্রথম তো ভাঙাটা খুব দুঃখের, দ্বিতীয় যারা আহত হয়েছেন, আমার বাড়িতে যেমন আমার পরিবার আছে তাদেরও পরিবার আছে, আমার কিছু হলে আমার পরিবারের চোখের জল যেমন পড়ে তাদেরও পরিবারের চোখের জল পড়েছে। তৃতীয়, দেখা গেল যখন মঞ্চ ভেঙে পড়েছে তখন একজন মন্ত্রী আর একটা পাগল নেতা প্রকাশ্য দিবালোকে নিজেদের মধ্যে ঝগড়া করছে।
চতুর্থ এমন অবস্থার সৃষ্টি হলো যে রাজনৈতিক কর্মীরা পাহারারত পুলিশদের এমন মার মারল যা ভারতবর্ষের সমস্ত সংস্কৃতিকে ছাপিয়ে গেল। এবার আমায় জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইয়োর রিয়াকশন? অবভিয়াসলি প্রেসে নয়, আমি বেশি প্রেসে থাকি না। আমার একটা পেজ আছে, সেই পেজে আমি বললাম যে যখন সীতা কে রাম বললেন তোমাকে আরেকবার অগ্নি পরীক্ষা দিতে হবে, তখন সীতা বললেন ধরিত্রী দিদা হও, আমি আর পাচ্ছি না, আমায় তোমায় টেনে নাও। এটা ছিল পবিত্র সীতার পাতাল গমন। আসলে এই বাংলার মাটি, আমরা কথায় কথায় বলি বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। বাংলার মাটি শুধু দুর্জয় ঘাঁটি নয়, বাংলার বাংলার বায়ু, বাংলার ফল। এক হোক পুণ্য হোক হে ভগবান। বড় পবিত্র এই মাটি, বড় পবিত্র। ডান দিকে সর্বমঙ্গল্য মঙ্গলে বসে আছে শিবে সর্বার্থ সাধিকে। ভেঙে পড়লো মোদির ছাদ, কেন জানেন? বোধহয় বাংলার পবিত্র মাটি বলল, এই পবিত্র মাটি এত বড় পাষণ্ডকে বুকে ধরতে পারছে না, ভেঙে পড়ল। এটা মোদির মতো পাষণ্ডের জন্য বাংলার পবিত্র মাটিটা কলুষিত হয়েছে। আমি আপনাদের কাছে এই আবেদন করছি, একটু আগে বলেছি সিপিএম একটু থাকলে ভালো। ময়দানে কেউ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? দিল্লিতে। যদি কর্ণাটকে মমতা বন্দ্যোপাধ্যায় না পৌঁছতেন, তাহলে মোদী বিরোধী সরকার গড়ার ক্ষমতা ভারতবর্ষের বিরোধী শক্তির ছিল না। একটা স্পর্শ, একটা পাওয়ার টাচ করে বলল লড়াই করো তোমরা, আমি নিজে বসে আছি, আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, গোটা বাংলা তোমাদের সঙ্গে আছে। আপনাদের কাছে আমি আবেদন করব, যে কোনো দিন, একটু আগেই বলেছি 2011 21শে জুলাই 2010-এর স্লোগান ছিল, 2010-এর 21শে জুলাই স্লোগান ছিল 2011 সিপিএম কে বার করো, 2011 সিপিএম কে বার করো। আর এবার 21শে জুলাই আমাদের স্লোগান 2019 বিজেপি ফিনিশ। 2019 বিজেপি ফিনিশ করবে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি? মনে রাখতে হবে, কত ছোটখাটো অভিমান, এই হলো না, ওর হলো না, আমায় ডাকলো না, চিঠি পাইনি, আমরা বুঝতেই পারছি না যে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের গুরুত্বটা কতটা। আমি এত বোকা নই যে 42টা লোকসভা সিট নিয়ে 543-এর লোকসভা দখল করা যায় না। 2004 সাল আমায় তৃণমূল যুবর দায়িত্ব দেওয়া হয়েছিল। 5 সালে পৌরসভাটাও চলে গেল, পঞ্চায়েত নেই, জেলা পরিষদ নেই, কর্পোরেশন নেই। পার্লামেন্টে মমতা বন্দ্যোপাধ্যায় উঠলেই স্পিকার বলেন, মিস ব্যানার্জি ইউ ডোন্ট হ্যাভ দ্য নাম্বার, বসে পড়ুন, বসে পড়ুন। সিপিএম টিটকিরি করে বলতো 543-এ একটা কি হবে রাজ্য পরিক্রমা করে। আমরা তখন উত্তর দিয়ে বলতাম, একটা কংসকে মারার জন্যে একটা কৃষ্ণ যেমন যথেষ্ট ছিল, একটা 34 বছরের সিপিএম কে উখড়ে খেলার জন্যে একটা মমতা ব্যানার্জি যথেষ্ট। একা মমতাই গোটা বাংলা সিপিএম কে লড়বে। আজকে তাই অনেক বক্তা এখানে আছেন। না, আমার স্লিপ আসতে আরম্ভ করেছে।
ন্যাচারালি শোভনদার মতো একজন বর্ষিয়ান নেতা, অত্যন্ত সুবক্তা, দেবাশিস কুমার আমাদের জেলার সভাপতি, তাই আর ঠিক আপনাদের অনুমতি নিয়ে 5 মিনিট। আমাদের একটা ছেলে ছিল, তার নাম ছিল কেলে বিমল, ও রাজাও এসছে, অর্ণব এসছে, শান্তনু সেন রাজ্যসভা মারা গেছে। ও কি করতো, যখনই মিটিং হতো গড়িয়াহাটে, ওকে বক্সি একটা স্লিপ দিয়ে বলতো বিমল নাম, আরো বলতো দেখুন আবার লিখেছে বিমল টেনে যা। যখন আমরা খুব টেনে রেগে গিয়ে পাঞ্জাবি ধরে টানতাম, বলে আরে বলছি তো বলছি, টেনে যাচ্ছি। তা আমিও জানি আমার এরপর টান আসবে। তাই আপনাদের কাছে শেষ করার আগে বলি, আমি কৃতজ্ঞ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমায় টেলিফোন করে বললেন আপনি একটু পুরুলিয়ায় যাবেন। আমি বললাম যাব, নিশ্চয়ই যাব। না, পুরুলিয়ায় কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। দেশের ওই গুন্ডারাজ বাদশাহ অমিত শাহ আসছে পুরুলিয়ার বলরামপুরে। আমি গেলাম, হাজার হাজার মানুষ, চন্দ্রিমাদি সঙ্গে আছেন, দারুণ বক্তৃতা হচ্ছে, হাততালিও পড়ছে। আর যত হাততালি পড়ছে আমরা আরো গ্যাসকে বক্তৃতা করছি। এই করে তো কোনো রকমে বক্তৃতা শেষ করে চলে এলাম। 2 দিন বাদে বিজেপির সভাপতি ঘুরে গেল। আমি ভাবলাম যাই একবার অভিষেকের অফিসে, ও অন্তত আমাকে একটা বলবে যে দাদা খুব ভালো মিটিং হয়েছে। তো অভিষেকের বাড়িতে উঠতে যাচ্ছি, একটি ছেলে, তার মাকে নাকি আমি হাসপাতালে চিকিৎসা করেছিলাম। সে আমায় বলল দাদা ওপরে যাবেন না, বাজার খারাপ আছে। আমি বললাম সে কি, এত খেটে তেল পুড়িয়ে গাড়ি নিয়ে বক্তৃতা করলাম, হাজার হাজার লোক, 50,000 ভিউ, 5,000 শেয়ার। বললো আপনি যাবেন না, বাজার খারাপ। আপনি মদন মিত্র, আপনি মিটিং করার 72 ঘন্টার মধ্যে ভারতবর্ষের বাদশা গিয়ে বলে এলো 22টা লোকসভা দখল করব। 22টা লোকসভা। ঠিকই তো, লজ্জায় বাড়ি ফিরে গেলাম। পরে ভাবলাম একটু খবর নিই। মমতা বন্দ্যোপাধ্যায়ের খেয়ে পড়ে দুধ কলা দিয়ে কালসাপ পুষে এখনো গায়ে তৃণমূলের গন্ধ আছে, এরকম কাউকে পাওয়া যায় কিনা জিজ্ঞেস করলাম। হ্যাঁ রে ভাই, তোর নেতা যে বলে গেল 22টা পার্লামেন্ট নেবে, এর ম্যাথামেটিক্সটা কি? বললো বস ভুল করো না, আবার স্লিপ অফ টাং। 22টা লোকসভার কথা বলতে চাইনি, 22টা বুথের কথা বলতে চেয়েছিল। আমি অভিষেককে বললাম অভিষেক 22টা বুথ দিয়ে দে। এরা কারা? এরা কি চায়? আপনাদের কাছে। তাই সময় নষ্ট না করে শুধু এইটুকুন বলে যাব, মহাত্মা গান্ধী সারা জীবন ঈশ্বর আল্লাহ তেরে নাম বলেছেন। আর যখন নাথুরাম গডসে গুলি করে মারলো তখন বললেন হে রাম। সেই রাম আর এই রাম সীতা প্রাইভেট কোম্পানি, এই যে রামের গুন্ডাগুলো রাম কোনদিন কাঁধে গদা নিয়ে ঘুরত? এই রাম সীতা প্রাইভেট কোম্পানি আর গান্ধীর হে রাম আর 14 বছরের বনবাসে যাওয়া সেই রাম এক নয়। তাই যখনই কালীঘাটের মোড়ে ওই রাম সীতা প্রাইভেট কোম্পানির লোকেরা আসবে, তখন তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব একটা গান চালিয়ে দেওয়ার, দেখো दीवानो तुम ये काम ना करो, राम का नाम बदनाम ना करो, बदनाम ना करो, हरे कृष्ण हरे राम। राम को समझो, कृष्ण को जानो, नींद से जागो ओ मस्तानो, जीत लो मन को पर कर गीता, मन ही हारा तो क्या जीता, हरे कृष्ण हरे राम। তাই যাবার আগে বলে যাই, যেদিন মিছিলে বেরোই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 2004 সাল হাতে পতাকা দিয়ে বললেন যুদ্ধে যাচ্ছ যাও, জিতলে ফিরে আসবে।
আমার মনে আছে মাসিমার দেওয়া একটা গাঁদা ফুলের মালা আর একটা 10 টাকার নোট হাতে দিয়ে বললেন চলে যাও কামারহাটি। আমি বললাম ছিলাম তো আমতলায়, অনেক দূর কামারহাটি। বলল কিচ্ছু করতে হবে না, চলে যাও মায়ের এই ফুল আর 10টা টাকা নিয়ে। বলেছিলাম আমাদের যাত্রা হলো শুরু, এখন ওগো কর্ণধার তোমারে করি নমস্কার, এখন বাতাস উঠুক তুফান ছুটুক ফিরবো না গোয়া। তাই শেষ করার আগে বলি रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहा गुलशन फूल तो जरूर खिलेंगे, रहे जिंदगी तो 21 जुलाई धर्मतला में फिर मिलेंगे फिर मिलेंगे फिर मिलेंगे। जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बंदोपाध्याय जिंदाबाद। ধন্যবাদ মদন মিত্রকে। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন আমাদের রাজ্যসভার সদস্য, আমাদের সবার প্রিয় সুখ দুঃখের সঙ্গে ডক্টর শান্তনু সেন উপস্থিত হয়েছেন।